স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সাথে আছে আমি মাহমুদুল হাসান এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। 16 তারিখ খেলা হবে, এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সরকার দলীয় সাংসদ AKM শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের বাইরে যাবার সুযোগ নেই ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবেন তিনি। পাল্টা জবাবে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার জানান নারায়ণগঞ্জের জনগণ পরিবর্তন চায়। মারুফা রহমানের প্রতিবেদন। 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতবো ইনশাআল্লাহ। নাসিক নির্বাচনে নানা কারণেই আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সরকার দলীয় সাংসদ AKM শামীম ওসমান। সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আওয়ামী লীগের এই সাংসদ। কে প্রার্থী হু কেয়ার, কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাবার কোনো উপায় নাই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খোদ্দকারের বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জে নৌকা ডোবানোর মতো ক্ষমতা বিএনপি জামাতের নেই। আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা আছে। হাতি বড় যে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপর উঠতে দেব না, এটা আপনারা কল্পনা রাখেন। এর আগে সকালে উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জের বন্দরে 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান সেলিনা হায়াত আইভি। তিনি বলেন নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, তবে ভোটের লড়াইয়ে আইভি জিতবেন। আমার শক্তি হচ্ছে মনের শক্তি, ইমানি শক্তি। আমার প্রত্যেকটা নেতাকর্মীর হলো ইমানি শক্তি, সেই ইমানি শক্তিকে কেউ পরাভূত করতে পারবে না ইনশাল্লাহ। একই এলাকার 27 নম্বর ওয়ার্ডে সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তার দাবি ভোটাররা এবার পরিবর্তন চান। সার্বিক বিষয়ে নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত অসন্তুষ্ট। সরকারি দলের লোক যারা নৌকার পক্ষে না নামে তাদের বাড়িতে পুলিশ পাঠায় দিয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। 16 জানুয়ারি হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রতিদিনই রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন গুঞ্জনের জন্ম দিচ্ছে। প্রার্থী সমর্থকরা বলছেন তারপরও নির্বাচনী উৎসবে ভোটাররা যেন তাদের মতামত ঠিকঠাক দিতে পারেন। মারুফা রহমান, নিউজ 24, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সাহেব বসেন। শোনো, ভালো রড লাগবে। স্যার বাড়ি বানাতে এই রডই নেন। না, এটা চলবে না। এটাই তো দেশ সেরা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন এবং অগ্রগতির ধারা ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার সুযোগ দেয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সরকার প্রধান বলেন 15 আগস্ট শুধু বঙ্গবন্ধুকে নয়, হত্যা করা হয় স্বাধীনতার চেতনাকেও। শাহ আলী জয় রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের অর্ধ শতাব্দী, মুক্তিযুদ্ধে বিজয়ের পর 72-এর আজকের দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক দিনটির স্মরণে এই আয়োজন মুক্ত স্বদেশে জাতির পিতা। সভাপতির বক্তব্যে সে সময়ের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন 25 মার্চের পর প্রথম বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথা হয় 72-এর 8 জানুয়ারি টেলিফোনে। এর 3 দিন পর দেশে ফেরেন বঙ্গবন্ধু। তিনি কিন্তু এসে তার প্রিয় জনতার কাছেই গেলেন, আমাদের কথা না, বা আমার মার কথাও চিন্তা করেননি, আমাদের কাছে আসেনি। আমার দাদা দাদিও তখন এখানে, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়, টঙ্গিপাড়া বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আমার দাদা দাদি কোনো মতে ঢাকায় এসে আমার ফুফাতো বোনের বাসায় আশ্রয় নেয়। এরপরে অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে তাদের থাকতে হয়। কিন্তু
কারো কথা না ভেবে তিনি চলে গেলেন সোজা তার প্রিয় জনতার কাছে, যে জনগণের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন। শেখ হাসিনা বলেন, দেশে ফিরে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের যে প্রথম ভাষণ তা ছিল পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা। যে লক্ষ্য নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার বারবার সহ্য করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে মানুষগুলির জন্য, সেই মানুষগুলির ভাগ্য করা এটাই আমাদের লক্ষ্য। আজকে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমার উপর আস্থা রেখেছে। বারবার আমি ক্ষমতা এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের 9 মাস কারাবন্দী থাকলেও বঙ্গবন্ধু ছিলেন মুক্তিকামী মানুষের পাশে। কারণ 7ই মার্চের ভাষণকে হৃদয়ে ধারণ করে বাঙালি জাতি যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। আজকে যে অগ্রগতিটা হয়েছে এটা ধরে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি ও জামায়াতের পৃষ্ঠপোষকতায় দেশে এখনও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 7টায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বিহু গলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এ সময় দলের নেতারা কথা বলেন গণমাধ্যমের সাথে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। দলটির নেতারা সকল ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এখনো সেই দলগুলো আছে যারা স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল, বিএনপির মধ্যে আছে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল। তারা এখনো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে দলের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দেশে আগের দিনের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে প্রায় 50%। আর এই ভাইরাসের বিস্তার ঠেকাতে 11 দফা বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাসুদ আলাবনী। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 2331 জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 8.53%, আর মারা গেছেন 3 জন। এদিকে করোনার বিস্তার ঠেকাতে 11 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধের মধ্যে ঘরের বাইরে মাস্ক পরা সহ জনসমাগম এড়ানোর কথা বলা হয়েছে। হোটেল রেস্তোরাঁয় খেতে ও থাকতে দেখাতে হবে করোনা টিকার সনদ। অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, বাস ও লঞ্চ। এছাড়া সব যানবাহনের চালক ও সহকারীদের করোনা টিকার সনদ থাকতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের দেখাতে হবে করোনার সনদ, করতে হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। 12 বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া তারিখের পর টিকার সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। সবাইকে করোনা টিকা ও বুস্টার ডোজ নেওয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালনা করতে হবে মোবাইল কোর্ট। এসব নির্দেশনা কার্যকর হবে 13 জানুয়ারি থেকে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। টিকায় জোর দিয়ে ক্লাস চালিয়ে যাওয়ার কথাই বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। জানান 31 জানুয়ারির মধ্যে সারা দেশে 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা কার্যক্রম শেষ হবে। তবে টিকার একটি ডোজও নেয়নি এমন শিক্ষার্থীরা 12 জানুয়ারির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। নাইমা জিকুর প্রতিবেদনে বিস্তারিত।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ায় রোববার রাতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন। করোনার সংকট মোকাবেলায় এবার মার্চের পরিবর্তে জানুয়ারিতেই করোনার সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই 12 থেকে 18 বছর বয়সী সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। এর জন্য কোনো নিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করলেই চলবে। আমরা এই 31শে জানুয়ারির মধ্যে আমাদের যে 75,54,606 জন একটা ডোজ পায়নি, তাদের অন্তত পক্ষে প্রথম ডোজ আমরা সম্পন্ন করতে পারবো। যারা ধরেন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে, আর গতবার যারা এইচএসসি পাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, এদের জন্য আমরা বলেছি তারা যদি তাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যান তাহলেই হবে। শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী এক ডোজ টিকাও নেয়নি তাদের 12 জানুয়ারির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে হবে। কিছু শিক্ষার্থী থাকতে পারে যাদের ঝুঁকি বেশি, তাদেরকে আমরা বলবো যে তারা হয়তো না এসে অনলাইনে ক্লাস করতে পারেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা করব না। আমরা যেটি করব, টিকাদান কর্মসূচিটিকে জোরদার করব। আমাদের কওমি মাদ্রাসাগুলো এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে না আসায় তাদের স্বাস্থ্যবিধি মানাতে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তো কওমি মাদ্রাসাগুলোর ক্ষেত্রে যে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। সীমান্ত এলাকার মানুষের দুদেশে চলাচলে স্বল্প মেয়াদী বিশেষ অনুমতিপত্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে এমন একটি প্রস্তাবনা বিএসএফ ও ভারত সরকারের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্মীয় দুই পাড়েই বাস করেন, ফলে বিভিন্ন উৎসবে এদের যাতায়াত বহু বছর ধরে। এখন সীমানা হওয়ায় পাসপোর্ট ও ভিসা ছাড়া ওপারে গেলে সেটা অবৈধ অনুপ্রবেশ। এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই বাছাই করছে। যদি এই স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করা হয় তাহলে সীমান্ত অপরাধ অনেকটাই কমানো সম্ভব হবে বলেও জানান তিনি। আমাদের প্রতিপক্ষ বিএসএফ এবং ভারতীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করেছি এইসব বিশেষ ক্ষেত্রে সাময়িক কার্ড দেওয়া যায় কিনা, 3 থেকে 5 দিনের জন্য সীমিত সংখ্যক 50 থেকে 100টা দেওয়া হলে এলাকা ভিত্তিক, এরা সব ফেরত আসার পরে আবার প্রয়োজনে তখন আবার কার্ড ইস্যু করা হবে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্রের জন্য লড়াই, বাংলাদেশকে সব সময় পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কখনো কখনো দলীয় সন্ত্রাস আর হানাহানিতে ম্লান হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য। গবেষক ও শিক্ষাবিদরা বলছেন, শত হতাশার মাঝে এখনো শেষ ভরসার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। সজল দাসের রিপোর্ট। যে রাষ্ট্রের জন্য মূলত লড়াই করল এই ভূখণ্ডের মানুষ, সেই রাষ্ট্রের জন্মের বছর না পেরোতেই তাদের ভাষা কেড়ে নিতে চাইল মোহাম্মদ আলী জিন্নাহরা। গর্জে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বীজ রোপিত হলো নতুন রাষ্ট্রের। এর পরের দশকে স্বাধীন রাষ্ট্রের মনস্তত্ত্ব তৈরি করে ভাষা আন্দোলনের আলোর যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 প্রজন্মের অব্যাহত লড়াইয়ে রচিত হতে থাকে 62র শিক্ষা আন্দোলন, 66র 6 দফা আর 69-এর গণ অভ্যুত্থান। জাতীয় নেতৃত্বকে তখন তাল মেলাতে হয়েছে এইসব লড়াকু শিক্ষার্থীদের সাথে। 71-এর মহান মুক্তিযুদ্ধেও যারা ছিল সম্মুখ সারিতে। সশস্ত্র সংগ্রামের ক্ষেত্রে ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেক উজ্জ্বল ভূমিকা রয়েছে। তো সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি প্রবলভাবেই ছিল এবং তারা রাজনীতিক সচেতন ছিল এবং সেই রাজনীতিটা তারা দেশপ্রেমের জন্য ব্যবহার করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও যে কোনো সংকট ষড়যন্ত্র রুখে সামনে এগোনোর পথ দেখিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এই ক্ষমতাকেই সবসময় ভয় পেয়েছে ক্ষমতাসীনরা। 60-এর দশকে গুন্ডা ছাত্র সংগঠন গড়ে তুললেও তখনও মূলধারায় ছিল গণতন্ত্র আর অধিকার আদায়ের লড়াকুড়া। তবে 90 দশক শুরুর পর থেকেই ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ক্যাম্পাস দখল করেছে ক্ষমতাসীনরা। গেস্ট রুম গণরুমের
মধ্য দিয়ে শিক্ষার্থীদের এক প্রকার হয়রানি বা এক প্রকার রাজনৈতিকভাবে ইনভলভমেন্ট তৈরি করা, ঠিক আছে, এই পরিবেশটা তৈরি হতো না মানে যদি সহ অবস্থান থাকতো। ক্ষমতাসীনদের বিরোধী মতের রাজনীতি করার কারণে এখনো সাধারণ শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতাভুক্ত বা নিবন্ধনভুক্ত হয়, তাহলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই সমানভাবে ছাত্র রাজনীতি করার সুযোগ পাচ্ছে। তবে এত সব অন্ধকার পেরিয়ে এখনো আলোর রেখা ফুটে ওঠে এই বিশ্ববিদ্যালয়। সবশেষ 1-11-এর ছদ্ম সামরিক সরকারের শেষের শুরু হয়েছিল এই ক্যাম্পাসেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা যখন কোনো আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছেন, আমার মনে হয় বাংলাদেশে তখন কেউ তাদের রুখতে পারেনি। শাসকরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে আনতে চেয়েছেন, এখনও চান অনেকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় নিয়ন্ত্রণের বাইরে থেকেছে। রাজনৈতিক ব্যবস্থার বিকাশ কিংবা উন্নত রাষ্ট্র গঠনে সামনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা নেতৃত্ব দেবে, সময়ই বলে দেবে সেই উত্তর। সজল দাস, নিউজ 24, ঢাকা। এক যুগ পূর্তি উদযাপন করলো বাংলাদেশের প্রথম সারির জাতীয় পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির কনফারেন্স হলে কেক কাটেন শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে কালের কণ্ঠ তার স্বকীয় বৈশিষ্ট্য সবুজ্জ্বল রাখবে এমন প্রত্যাশার কথা জানান সবাই। সুকন্যা বিডের প্রতিবেদন। আংশিক নয়, পুরো সত্য স্লোগানে 2010 সালের 10 জানুয়ারি আত্মপ্রকাশ করে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প দিনের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয় পত্রিকাটি। প্রকাশের এক যুগ পূর্ণ করল দেশের অন্যতম শীর্ষ এই দৈনিক। এই উপলক্ষে সোমবার সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা করেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও শীর্ষ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সাথে ছিলেন কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সহ অনেকে। আমরা আহমেদ আকবর সুবহান সাহেবের কাছে কৃতজ্ঞ, সায়েম সোবহান আনভীর সাহেবের কাছে কৃতজ্ঞ এবং বসুন্ধরা পরিবারের প্রত্যেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের এই অবদানের ফলে আমাদের মিডিয়া আজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মিডিয়া। যাত্রার শুরু থেকে নিত্য নতুন ভাবনা ও বাস্তবতাকে গ্রহণ করে স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখেছে দেশের অন্যতম শীর্ষ এই দৈনিক। পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে আজও। কন্টেন্ট ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে আমরা একটা রিডিজাইনিংয়ে যাচ্ছি। আমরা ডিজিটালি কালের কণ্ঠটাকে আরও বেশি মানুষের কাছে আরও রিচ বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছি, কাজ করছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে ভবিষ্যতেও অঙ্গীকারবদ্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এই দৈনিকটি, এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি জেপি। প্রয়োজনে আইন প্রণয়ন করা যেতে পারে। সোমবার বিকেলে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু করে। সংলাপ শেষে আনোয়ার হোসেন মঞ্জু জানান, নির্বাচন কমিশন নিয়ে তারা বিশেষ কোনো প্রস্তাব রাখেননি। সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এদিন সংলাপে অংশ নেয়নি। কিভাবে বড় বড় দলগুলিকে নির্বাচনে আনা যায়, এই বিষয়গুলি আমাদের আলাপ আলোচনার সময় প্রচ্ছন্নভাবে ছিল। সংবিধান যা আছে সেই মাফিক চলা। ঢালিউডের আলোচিত এবং সমালোচিত নায়িকা পরিমণি নতুন বছরে গণমাধ্যমে মা হবার খবর জানিয়েছেন। সোমবার দুপুরে একটি দৈনিক পত্রিকায় নিজের মা হবার খবরটি নিশ্চিত করেন পরি। সন্তানের বাবা হিসেবে পরিচয় করিয়ে দেন অভিনেতা শরীফুল রাজকে। গণমাধ্যমে তিনি জানান, গিয়াসউদ্দিন সেলিমের ছবি গুনিনের সেটে প্রেমে পড়েন শরীফুল রাজ এবং পরিমণি। সেই সম্পর্ক থেকে গোপনে বিয়ে করেন তারা। কয়েকদিন আগে পরিচালককে বিয়ের কথা জানান পরিমণি। চট্টগ্রামের কর্নেলহাটে ফার্নিচারের কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন 2 শ্রমিক। পুড়ে ছাই হয়েছে কোটি টাকার আসবাবপত্র। 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কারখানায় ফার্নিচার তৈরির কেমিক্যাল থাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হঠাৎ করে সোমবার বিকাল 4টার দিকে চট্টগ্রামের কর্নেলহাট এলাকায় ফিটুপি ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন। আসবাবপত্র তৈরির কেমিক্যাল থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 11টি গাড়ি 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে কারখানায় থাকা সব আসবাবপত্র। ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয় 2 শ্রমিকের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ধারণা করলেও আরো খতিয়ে দেখছেন তারা। এখানে মূলত ফার্নিচার তৈরি হয় এবং এখান থেকে তৈরি বিক্রি হয় এবং প্রচুর ফোমও ছিল, যার জন্য আগুনটা বেশি বেড়ে গেছে। তো এটা আগুনের ক্ষয়ক্ষতি এখন মতো আমরা জানতে পারিনি। আর এটা যে আগুন কী কারণে লাগছে, কীভাবে লাগছে, এটা তদন্ত সাপেক্ষে আমরা। যেখানে আগুন লেগেছে সেখানে প্রবেশ পথ সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বিলম্ব হয়েছে কিছুটা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বগুড়ায় 2টি ও নওগাঁর 1টি উপজেলায় কয়েক হাজার গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘের সহায়তায় এই কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ময়মনসিংহের সংবাদপত্র হকারদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে আর্ত মানবতার সেবায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার 1000 গরিব মানুষের মাঝে শীত বস্ত্র দেয়া হয়। তীব্র শীতে বসুন্ধরার উপহার পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। আমার বসুন্ধরা থেকে আমরা কম্বল পেলাম, এতে আমরা খুশি, আমরা দোয়া করি। বসুন্ধরা থেকে আমরা কম্বল পাচ্ছি, আল্লাহ তার মঙ্গল করে। বগুড়া জেলার 2000 মানুষ এই কম্বল উপহার পাবে এবং পরবর্তীতে আমরা বাংলাদেশের আরো কিছু জেলা আছে যেখানে আমরা এই শীতের উপহার দিব। এমন মহতি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা সহ সুধীজন। কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে আজকে এই ধরনের শুভ সংঘ এই জেলায় করোনা সংক্রমণের পর মানবিক সহায়তা প্রদানেও তারা অগ্রগামী ছিল। নগর রানীনগরের কুজাইল বাজারে বসুন্ধরা গ্রুপের সহায়তা এবং কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে 300 শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র দেওয়া হয়েছে। এই কম্বল দ্বারায় আমি শীতের ইয়া পার হয়ে গেছি। আল্লাহ তাদের আল্লাহ সুখে রাখুক। কষ্ট নিবারণের জন্য ওনাদেরকে এগিয়ে আসার জন্য আমরা এলাকার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ময়মনসিংহের স্টেশন রোড এলাকায় জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মাঝেও শীতের কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা 2022-এর আয়োজন করা হয়েছে। সারা দেশে নারী পুরুষ যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রাথমিক রাউন্ডে একজন প্রতিযোগী প্রতিযোগিতার জন্য সর্বোচ্চ 3টি ভর্তার রেসিপি পাঠাতে পারবেন। প্রাথমিক রাউন্ডে ভর্তা পাঠানোর শেষ তারিখ 21 জানুয়ারি 2022। চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিস্তারিত প্রকাশ করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। 3টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত করে সোমবার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে এটি জান্তা আদালত। ফ্রান্স 24 জানায় 76 বছর বয়সী নেত্রীকে অবৈধভাবে ওয়াকি টকি আমদানি এবং মালিকানা সম্পর্কিত 2টি অভিযোগ এবং একটি করোনা ভাইরাসের নিয়ম ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রীর বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা আনা হয়েছে। সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে তার। এবার খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ জি আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে এবার মাত্র 3 দিনেই হারের দ্বারপ্রান্তে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়া টাইগাররা। নিউজিল্যান্ডের 521 রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র 126 রানে। দ্বিতীয় দিন শেষে পিছিয়ে আছে 395 রানে। বিস্তারিত দেখব ম্যাচ রিপোর্টে। তরুণ টাইগারদের অনেক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে এবারের নিউজিল্যান্ড সফর। শেষ বিকেলে দল ফলো অনে পড়েছে, আক্ষেপটা এখন ইনিংস পরাজয়ের হারের ব্যবধানটা কমানোর। 521 রানের পাহাড় সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারে 7 রান সাদমানের ব্যাট থেকে। পরের ওভারই স্লিপে স্বভাবত ভঙ্গিতে ক্যাচ আউট এই তরুণ। অভিষেক ম্যাচ প্রত্যাশাটাও ছিল অনেক, তবে প্রথম ম্যাচ বলেই কিনা বলের সুইংটাই বুঝতে পারেননি টি-20 স্পেশালিস্ট নাইম শেখ। দলের রান তখন 11। সেই 11 রানেই একে একে সাজঘরে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মমিনুল হক। নাইমের মতো খাতা খুলতে পারেননি এদিন অধিনায়ক মমিনুলও। এরপর লিটন চেষ্টা করতে চেয়েছেন, তবে সেটা হয়েছে বৃথা চেষ্টা। নুরুল হাসান সোহান জাগিয়েছিলেন বড় কিছু নয়, অন্তত দ্বিতীয় দিনটা পার করবার স্বপ্ন। মেহেদী মিরাজকে বোল্ড করে চতুর্থ নিউজিল্যান্ডার হয়ে ট্রেন্ট বোল্ট ছুঁয়েছেন 300 উইকেটের মাইল ফলক। পুরো ম্যাচের একমাত্র প্রাপ্তি ইয়াসির আলীর অর্ধশতক। স্রোতের বিপরীতে অপর প্রান্তের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে 95 বলের ইনিংসে দেখিয়েছেন কিভাবে উইকেটে থাকতে হয়, চাইলে রান করা সম্ভব যদি ইচ্ছে থাকে। শেষ বিকেলে টম ল্যাথামের বদান্যতায় ফলো অনের লজ্জায় ডোবা টাইগারদের আর ব্যাট করতে নামতে হয়। টেস্টের তৃতীয় দিন সকালের ফলাফল চূড়ান্ত হবে, নির্ধারিত হবে হারের ব্যবধানটাও। তবে শুরুটা হয়েছিল আশা জাগা নিয়ে। আগের দিন সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থাকা কনওয়ে এদিন তুলে নেন ক্যারিয়ারের মাত্র 5ম টেস্টের তৃতীয় সেঞ্চুরি। তাকে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদী মিরাজ। রস টেলরের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে দেননি ইবাদত। এর আগে মমিনুল সাজঘরে ফেরান টম লাথামকে। তার ব্যাট থেকে আসে 252 রান। কিউরা ইনিংস ঘোষণা করে 521 রানে। তামিমুর রহমান, নিউজ 24। 11 দেশের 517 জন দৌড়বিদের অংশগ্রহণে রাজধানীর হাতিরঝিলে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের এবারের আসর। ফুল ম্যারাথনে প্রথম হয়েছেন কেনিয়ার ভিসেন্ট রনোয়ার নারী ক্যাটাগরিতে সেরা ইথিওপিয়ান মুলিয়ে দেকিবো। এছাড়া হাফ ম্যারাথনে বাংলাদেশ ক্যাটাগরিতে সেরা হয়েছেন সেনাবাহিনী আর আমিন ও নেভির রত্না। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। প্রতিযোগিতার গোল্ড স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছরের প্রথম প্রহরের সূর্য উদয়ের আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর্মি স্টেডিয়াম থেকে ভোর 5:30টায় দৌড় শুরু করেন ফুল ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদরা। গুলশান হয়ে হাতিরঝিলের মোট 42.195 কিলোমিটার পথে দৌড়ে সবার প্রথমে ল্যাপ শেষ করেন কেনিয়ার ভিসেন্ট রনো। এই পথ পাড়ি দিতে তিনি সময় নেন 2 ঘন্টা 9 মিনিট 29 সেকেন্ড। নারী ইভেন্টে ফুল ম্যারাথনের সেরা ইথিওপিয়ার মুলিয়ে দেকিবো। এছাড়াও হাফ ম্যারাথনেও ছিল আফ্রিকার দেশগুলোর আধিপত্য। হাফ ম্যারাথনে প্রথম হব, এই আত্মবিশ্বাস নিয়ে এসেছিলাম। লক্ষ্য পূরণ করতে পেরে অবশ্যই ভালো লাগছে। বাংলাদেশে এই নিয়ে দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় অংশ নিলাম। অবশ্যই বেশ সুন্দর আয়োজন, আর সেরা হতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এদিকে দক্ষিণ এশিয়া অঞ্চলের ইভেন্টে নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে ছিল ভারতের আধিপত্য। আর বাংলাদেশের দৌড়বিদদের হাফ ম্যারাথন ইভেন্টে পুরুষ ক্যাটাগরিতে সেরা হয়েছেন সেনাবাহিনীর আল আমিন ও নারী ক্যাটাগরিতে নেভির রত্না। গতবার থার্ড হয়েছিলাম, এবার ফার্স্ট হয়েছি, অনেক ভালো লাগছে। এবারেই ফার্স্ট টাইম আমি এই হাফ 10 কিলো ম্যারাথন করিনি, ভাষায় প্রকাশ করার মতো না। দূরপাল্লার এই দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখতে পরবর্তী আসরেও সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি। Bottom of my heart, I would like to thank you because you took lot of trouble to be here and did whatever you could. Really, we are grateful to all of you, and I am really interested to see you next time. এ সময় প্রতিযোগিতার গোল্ড স্পন্সর বসুন্ধরা গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি মাহমুদ এবং জুয়ের কাছে। ধন্যবাদ পিকি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন
news24bd.tv। ধন্যবাদ সবাইকে।